জুলাই যোদ্ধাদের বাধায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে মন্তব্য গোলাম পরওয়ারের। দীর্ঘ ৩৪ বছর ইমামতির সুবাদে পাবনায় ঘোড়ার গাড়িতে মসজিদের ইমামের রাজকীয় বিদায়। লক্ষ্মীপুরে মা মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় যুবক আটক। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশের নজরুল ভালো চাকরির স্বপ্নে রাশিয়া গিয়ে ফিরছেন লাশ হয়ে। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ রয়েছে। প্রতিবাদে নগরের শিকারীকান্দা বাইপাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে এই মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। শনিবার বেলা 11:30টার থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কামরুজ্জামান মিন্টুর কাছে। ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ হয়ে গেছে। গতকাল সন্ধ্যা থেকেই জুলাই যোদ্ধারা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গতকাল থেকেই ইউনাইটেড পরিবহন বাস চলাচল করছে না এবং এর ফলশ্রুতিতে ক্ষুব্ধ হয়েছেন যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা। গতকাল সন্ধ্যা থেকেই ময়মনসিংহের জুলাই যোদ্ধারা তারা আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ করে দিয়েছেন এবং তারা এর সাথে আরো বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তার মালিকানাধীন অন্যান্য যে বাসগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু তাদের যেই আন্দোলন সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি এই বাইপাস মোড়ে সকাল থেকে অবস্থান নিয়ে যেটি দেখেছি এবং শ্রমিকদের সাথে শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু তারা বাইপাস মোড় থেকে তারা সরে যাবেন না এবং কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চলে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমি কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে গতকাল শুক্রবার বিকেল 5টার দিকে আবু রাহেন নামের একজন জুলাই যোদ্ধা নগরীর যেই ইউনাইটেড বাস টার্মিনাল রয়েছে মাসকান্দায় সেখানে তিনি আসেন এবং তিনি ঢাকায় যেতে চেষ্টা করেন। এই সময় কিন্তু তিনি একটি বাসে উঠতে চেষ্টা করেন। এই সময় শ্রমিকদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে কিন্তু আসলে মূলত যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা এখানে চলে আসেন এবং তারা ক্ষুব্ধ হয়। ফলশ্রুতিতে তারা দাবি জানান যে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের যেই মালিকানাধীন ইউনাইটেড বাস রয়েছে তার মালিকানাধীন অন্যান্য পরিবহন রয়েছে সেগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে, তাকে দ্রুত গ্রেফতার করতে হবে, এমনটাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা দাবি জানিয়েছেন। তো এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছেন, যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন এবং কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চলে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অবরোধের সর্বশেষ। ময়মনসিংহ থেকে সেখানকার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মিন্টু। এবারে চলে যাব পরবর্তী সংবাদে। কিশোরগঞ্জের বাজিতপুরের হুমায়পুর পাটুলি নৌ রুটে নৌকার মাঝিরা চাঁদাবাজির শিকার। তাদের অভিযোগ, প্রতিদিন 600 টাকার চাঁদা না দিলে যাত্রী পারাপারে নৌকা ঘাটে ভিড়তে দেয়া হয় না। নিয়মিত চাঁদা দেওয়ার পরও বুধবার 10টি নৌকা আটকে রাখেন স্থানীয় এক বিএনপি নেতা। পুলিশ লিখিত অভিযোগ পেয়েও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়তপুর পাটুলি নৌরুটে চাঁদাবাজির দৌরাত্মে দিশেহারা নৌকার মাঝিরা। তাদের অভিযোগ, প্রতিদিন 600 টাকা চাঁদা না দিলে যাত্রী পারাপারের নৌকা ঘাটে ফিরতে দেওয়া হয় না। নিয়মিত চাঁদা দেওয়ার পরও গেল বুধবার যাত্রীসহ 10টি নৌকা আটকান স্থানীয় এক বিএনপি নেতা। ঘটনার পর মাঝিরা থানায় লিখিত অভিযোগ করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘাটে গিয়ে দেখা যায় সারি করে বাঁধা নৌকাগুলো দাঁড়িয়ে আছে যাত্রীহীন। মাঝিদের অভিযোগ, আগে দৈনিক 200 থেকে 300 টাকা দিতেন, কিন্তু গেল বছর থেকে হঠাৎ তা বেড়ে 600 টাকায় দাঁড়িয়েছে।
মাঝিরা জানান নিয়মিত টাকা দিলেও ঘাটে উঠতে দেওয়া হয় না। হুমায়পুর টু পাটুলি ঘাট আমরা 10টা নৌকা চালাই হুমায়পুরে। আমাদের 10টা নৌকা কালকে হঠাৎ করে এরা আটকে দিছে। প্রত্যেকদিন আমরা তো এই 600 টাকা করে এরা চাঁদা দিই। চাঁদা দিয়ে আমরা এই নৌকাটা চালাই। এর ভিতরে কিছু বলা নাই, কোয়া নাই, আমাদের নৌকা আটকে দিচ্ছে। ঘাটের দায়িত্বশীলদের কেউ এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এখন বুঝতে কাছে আমি ওই প্রত্যেকে আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এই সন্ধ্যা ব্যবস্থা জাতীয় এই রাস্তাটা ইউজ করতে হবে। 10টা নৌকা এই গাড়ি চলছে। এই নৌকাগুলা কিন্তু আমরা এখানে যারা পাবলিক যারা গাড়টা নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু ভাই আপনি ঘাটের কি দায়িত্বে আছেন? আপনি কি দায়িত্বে আছেন ঘাটের? বাজিতপুর থানার পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পাটুলি ঘাটের আমরা একটা ইনসিডেন্টের অভিযোগ পেয়েছি। এটা তদন্তপূর্বক অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নৌকা নিয়ে একটা সমস্যা, এটা আর কি অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেওয়া হয়। তাদের এটা নিজের দলীয় সমস্যা, তো এই জন্য আর কি এটা নিয়ে আছে। স্থানীয়দের দাবি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে নৌকার মাঝিদের জীবন জীবিকা পুরোপুরি থমকে যাবে। চাঁদাবাজির এই দৌরাত্ম্য বন্ধে এখন সবার চোখ আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দিকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলে মন্তব্য করলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে খুলনা জেলার পাইগাছা সরকারি কলেজ মাঠে পাইগাছা উপজেলা জামাতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম। তিনিও বলেছিলেন, আমি দেশ শাসন করতে আসিনি, এদেশে নিরপেক্ষ নির্বাচন হয় না, আমি একটা নিরপেক্ষ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি চলে যাব। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তিনি ছাত্র জনতার 18 কোটি মানুষের এই গণ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসেছেন। কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন। তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আপনি সেই কাজই আপনি করবেন। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত। লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এর আগে হত্যার ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন নিহত গৃহবধূর স্বামী। এদিন বিকেলে নিহত গৃহবধূ জুলেখা ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিমের জানাজায় অংশ নিয়ে 72 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দেন 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। হত্যাকারীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি। আটক সোহেল চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ও নিহতদের আত্মীয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, নিহতের স্বামী মিজানুর রহমান বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যদি ডাকাতি করতে আসে তাহলে ওরা আমার বোনে বা আমার মা ওরা চিনার কারণে মারছে, এই একটা। আর দ্বিতীয়ত হয়তো বা চুরি করতে আসছে বা ডাকাতি করতে আসছে, আমার মা সুযোগ দেয় নাই, সিলেসিলি করছে, এই কারণে মারছে। যারা ডাকাতি করে, এই ডাকাতি করে মানুষ ডাকাতি করে মাল সামানা নিয়ে চলে যায়, তাদের অর্থ সম্পদ দরকার, অর্থ সম্পদ নিয়ে চলে যায়। কিন্তু এই নৃশংস ঘটনা এবং জবাই করে মানুষকে হত্যা করা, এটা একটা নির্মম একটা ঘটনা। আমরা এই ঘটনা নিন্দা প্রকাশ করি। আমাদের এলাকায় আসলে আমরা আমাদের বয়সে দেখি না, এবং এই যে নিঃস্বভাবে মানুষকে জবাই করে যাওয়াতে আমরা আসলে খুবই মর্মান্বিত। আমরা আইনগতভাবে আমরা এই বিষয়টা আমরা এই এলাকায় চাই। পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ 34 বছর ইমামতি করার পর ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার জুমার নামাজের পর ইমামকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন এলাকাবাসী। এর পাশাপাশি তাকে নগদ অর্থ উপহার সামগ্রী দেয় মসজিদ পরিচালনা কমিটি। এতে অংশ নেন স্থানীয়রাও। ৬৭ বছর বয়সী ইমাম আলহাজ আব্দুল মান্নান একই উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। তিনি ১৯৯৩ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রম ধর্মী বিদায়ের আয়োজন করা হয়। ইমামকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রা। ইমামের বিদায়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ইমামকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে রাশিয়া যান সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম। ইচ্ছার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিতে হয় তাকে। নিখোঁজের প্রায় ৫.৫ মাস পর পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে মৃত ঘোষণা করলে ৪ কন্যা সন্তান ও স্ত্রীর জীবন হয়ে ওঠে দিশাহীন। তবে তার পরিবারের দাবি যে দালালের মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন নজরুল, তাকে শাস্তি দিতে হবে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিবারের সচ্ছলতা ফেরাতে রাশিয়া যান অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম। তবে ভাগ্য সহায় হয়নি। ইচ্ছার বিরুদ্ধে সামরিক প্রশিক্ষণ শেষে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হয় তাকে। পরে নিহত হন নজরুল ইসলাম। এরপর থেকে ৪ সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী। এখন তার মরদেহ ফেরত চান স্বজনরা। গেল বুধবার নিখোঁজের প্রায় ৫.৫ মাস পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত হয় নজরুল ইসলামের পরিবার। এর আগে ভালো চাকরির প্রলোভনে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি দালাল ফরিদ হোসেনের মাধ্যমে রাশিয়ায় যান সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম। এরপর ১ মাসের মতো পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকলেও ৩০শে এপ্রিলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ৪ কন্যা সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতের স্ত্রী আইরিন আক্তার। তাদের মধ্যে বড় মেয়ে এবছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। দ্বিতীয় মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী। ছোট ২ মেয়ের বয়স যথাক্রমে ৬ ও ৫ বছর। নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নজরুল ইসলাম একজন ভালো মানুষ ও ক্রীড়াপ্রেমী ছিলেন। কোলারহাটের দালাল ফরিদ তাকে ভালো বেতনের মিথ্যা প্রলোভনে ১৩ লাখ টাকা নিয়ে রাশিয়াতে পাঠান। সবশেষ ৩০শে এপ্রিল স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন নজরুল ইসলাম। ওই দিন দেশে তার ১৩ লাখ টাকা পাঠানোর কথা ছিল। ছেলেও ভালো ছিল, কথাবার্তাও তার ভালো ছিল এবং প্রত্যেকটা লোকের সঙ্গে সে ভালো আচরণ করে। এই এলাকাবাসী হিসেবে চাই যে ওনার এই লাশটা অন্তত দেশে আসুক, পরিবারও চাচ্ছে লাশটা দেশে আসুক এবং এই দালাল চক্র যারা জড়িত আছে এর সাথে, এই এলাকাবাসী থেকে শুরু করে সবাই চাচ্ছে এই দালাল চক্রের একটা কঠিন শাস্তি হোক। নিহত নজরুল ইসলামের স্ত্রী আইরিন আক্তার বলেন, ৩০ এপ্রিলের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে পারি তিনি মারা গেছেন। এপ্রিল মাসের ৩০ তারিখে লাস্ট কথা হয়, তো হওয়ার পরে উনি আমারে জানালো যে আমি মনে হয় আর বাঁচবো না, আর যুদ্ধে গেলে হয়তো আমি সম্ভবত মারা যাবো। আর এখন যুদ্ধের অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করছে। তো যাই হোক, আল্লাহর কাছে তোমাদের রেখে গেলাম, আর 4টে মেয়েরে তোমারে দিয়ে গেলাম, এদেরকে দেখে শুনে রাখো, আল্লাহ তোমাদের দেখবে। আমি তো কিছু দিয়ে আসতে পারি নাই, রাখে আসতে পারি নাই তোমাদের। দালালের কঠিন শাস্তি চাইলেন নিহতের পরিবারের সদস্যরা। দালালের মাধ্যমে নিয়ে যায়, ওই জায়গা নিয়ে বাবুর্চির কাজে দিবে চাইছিল, সে কাজে দেয় নাই। আমার ভাই দুধ দুতে পাঠাতে মেরে ফেলেছে আমার ভাই। এখন ওই দালাল যাতে এই ধরনের আর কাজ করতে না পারে, তার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি, এদেরকে ধরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতান আক্তার বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি পায়নি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে এদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। শুক্রবার রাতে লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে এদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছে। এদেশের দেশপ্রেমিক
সে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক অস্তিত্বকে বিভঙ্গ করে দিতে চেয়েছে, সভ্যতার সংস্কৃতি ধ্বংস করতে চেয়েছে, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চেয়েছে, উলামা ইকরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে জেলখানায় পুরে নির্যাতন নিপীড়ন করেছে। আগামী দিনেও যারা এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মতো কোন শক্তি বাংলাদেশে মাথা ঝাড়া দিতে না পারে, সেই জন্য হেফাজত অভিভাবকের ভূমিকা পালন করবে। কিন্তু হেফাজত পরাজয় থাকবে, রাজনীতি করবে না, এটা হেফাজতের সিদ্ধান্ত। হেফাজতের সিদ্ধান্ত হলে হেফাজত রাজনীতি থাকবে, হেফাজত রাজনীতি করবে না। আপনাদের অনেকের প্রশ্ন হয় যে হেফাজতের অনেক নেতৃবৃন্দরা এখন ইলেকশনে অংশগ্রহণ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন, এখন কি হবে? এক নম্বর কথা হলো ওনারা তো হেফাজত জন্মের হাত থেকে রাজনীতি করতেন। এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আল্লামা আহমদ শফির নেতৃত্বে যখন হেফাজতে এসেছে, কিভাবে এসেছে? দেশের মাদ্রাসার মুহতামিম যেমন হেফাজতের সদস্য, একজন মসজিদের ইমাম যেমন হেফাজতের সদস্য, একজন রাজনৈতিক নেতা আলেম তিনি হেফাজতের সদস্য, রাজনৈতিক দলের লিডার হয়ে নয়, একজন আলেম হয়ে, মুরব্বী হয়ে। সুতরাং উলামায়ে কেরাম যারা রাজনীতি করেন তারা তাদের প্ল্যাটফর্মে রাজনীতি করবেন, ইলেকশন করবেন, হেফাজত কোনো বাধা দিবেন না, এটা হেফাজতের সিদ্ধান্ত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই যোদ্ধাদের বাধায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা। নির্বাচন যত ঘনিয়ে আসছে কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, মন্তব্য গোলাম পরওয়ারের। দীর্ঘ ৩৪ বছর ইমামতির সুবাদে পাবনায় ঘোড়ার গাড়িতে মসজিদের ইমামের রাজকীয় বিদায়। লক্ষ্মীপুরে মা মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় যুবক আটক। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশের নজরুল ভালো চাকরির স্বপ্নে রাশিয়া গিয়ে ফিরছেন লাশ হয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।